তান্নার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তান্না আবারও বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে চুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে দিতাম। এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের পর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন পড়ে। বলেই তান্না ওর বান্ধবীদের সাথে চলে যায়। মাহফুজ এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলেছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়দিনে তান্নাকে জীবনে থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তান্না যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনোই ভাবতে পারে নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই মাহফুজের দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে মাহফুজকে বসা থেকে ওঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। মাহফুজ রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মাহফুজ, এখন একদম কাঁদবি না। আমার তো সে প্রথম থেকেই তান্নার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে কলেজে অনেকদিন ধরে আছি। আমি তান্নাকে খুব ভালো করে চিনি, কিন্তু তুই যখন এত অপমান করার পরও ওকে মেনে নিলি, তখন তোর খুশির জন্য আর কোনো কথা বলি নাই। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি পারিস না। মনে মনে বলে, আরে আমি তো দেখিয়ে দিব যে আমি কি পারি আর না পারি। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি এই জন্য একজন ওয়ান অ্যান্ড আর্মি কমান্ডো কি পারে সেটা তো কয়দিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তান্নাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুইজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তান্না ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো, এই খ্যাতটাকে শিক্ষা দিতে পেরে। আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মারছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, তোরা ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে আছে। তারপর গল্প করতে থাকে। দেখ মাহফুজ, আজ যা কিছু হলো সব ভুলে যা, আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কি বলতে চাইছিস রে? দেখ মাহফুজ, এর আগেও অনেককে দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়ে আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি কিনা। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওসব উল্টোপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল এখন বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। মাহফুজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। তারপর একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে মাহফুজের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশা, যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল, তারা এখনো ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরি ভাবে খোঁজ শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো একটা আকাশ ভেঙে পড়ল। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে করি, ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনের আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের গলা শোনা গেল। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। মাহফুজ, আমি বুঝতে পারছি না এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিং এর কথা বলছে। নিশ্চয় বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা, আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু একটা করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল, এই শোনো, এখনই এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এখনই চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডার হেডকে ফোন করলাম, হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার।
সময় হয়ে গেছে ওই ড্রাগ স্মাগলিংদের ধরার। ওদের খাটের খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে, ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম। এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটাও এখানেই দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমের সবাইকে বললাম, শোনো সবাই, এক এক করে চারিদিক থেকে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দেন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল, রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, ওই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা চল এখন উপরে। বলেই নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিং এর চেষ্টা করে যাচ্ছে, এদের তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখন শুধু আমাদের ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে ওই শহরে যে কলেজটা আছে ওইখান থেকে ড্রাগগুলো পাচার হবে, এটা আমি জানি, কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নেব। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে যে তোমাকে ওরা আটকে দিয়েই রেখেছে, তখন তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেভ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকেও জবাবদিহি করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো। তখন আমি তাদেরকে আমার কমান্ডোর পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় তান্নার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তান্নাকেই ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরো খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশে নদীর ধারে আসতো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে মাহফুজের পাশে বসলো। দেখেই মাহফুজ মনমরা হয়ে বসে আছে। কিরে মাহফুজ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বল তো? সেই তান্হা অপমান করার পর থেকে তুই এভাবে আসিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কোনোদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তান্নাকে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানো সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তান্না আমার সাথে যে ভালোবাসা শুধু নাটক করেছে সেটা আমি বুঝতে পারি নাই। যে আমি ওর চালাকি ধরতে পারি নাই। তান্না যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। এখন তুই ওই তানহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলেই আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থেকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা এখন মন খারাপ করিস না, আমি তোর বাসায় বসে আছি। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়ালই করে নাই। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম। রাতকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি তান্হা আমার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। তান্হা এদিকে মাহফুজকে দেখে হাসিতে মেটে পড়ে, সাথে তান্হার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাতটা কেমন করে যাচ্ছে।
ও ভেবেছিল যে আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়ে ভুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, তোরা জানিস? সেদিন আমার খুব কষ্ট লেগেছিল। যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোর করে কথা বলে নাই, আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখেনি। কিন্তু ছোট লোকটার জন্য সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার মাহফুজের উপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই, কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকেই খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান করতে শুরু করে দিয়েছিস। তবে এইটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটারই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাতটাকে খুব কষ্ট পাচ্ছে, আরে ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিনের নাটকটা চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস তুই, তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা দেখে ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়ব আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম, শুধু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে চল। তারপর তান্হা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখি ক্লাসে এখনো স্যার আসে না। রাজ আর মাহফুজ একা বসে আছে। আরে তান্না দেখ, মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখি না। তান্হা শয়তানি একটা হাসি দেয়। বুঝলি রেলিজা, এটাই হলো কাটা ঘায়ের নুনের ছিটা দেওয়ার আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তান্হা ওর বান্ধবীদের সাথে আসছে। তখন মাথা নিচু করে রাখলাম, আমি জানি তান্হা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, তান্হা আসছে দেখ, ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি, দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। তান্হা হাসতে হাসতে মাহফুজের কাছে চলে আসে। কিরে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকা খেয়ে সেই দুঃখগুলো ওই বান্দরটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথাও শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না। আমার বাবার টাকা খেয়ে নিয়েছিস, তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম, আচ্ছা তান্হা, আপনার কি সারাদিন এবার কোনো কাজ নাই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানোর? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছে থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি ভুলভাবে বসে আছেন। কারণ আমি এখনো কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট না, যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে। কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারোর ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন, আমি আপনার কোনো কথাই এখন শুনতে পাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসের স্যার চলে আসে। তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে, এখন ক্লাসে স্যার চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক।
এই লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম, ওরে তান্না, তুমি তো এখনো আমাকে চেনো নাই। যখন তোমার সামনে আর আসবো না তখন তুমি বুঝবে যে কি হারিয়েছ। এখন এসব বাদ দে, আমাকে যখন সামনে দেখবে না তখন আমাকে পাওয়ার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছো, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে সেই পরীক্ষার তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নিবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্যে থেকে সেরা স্টুডেন্টদেরকে বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। তারপর স্যার কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়ে চলে গেলেন। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তান্হা আমাদের সামনে আসলো। কিরে রাজ, তোর না একটা বোন আছে? তো ওই খ্যাতটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে, ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো কিন্তু। না হলে কি করবি তুই? এবার আর চুপ করে থাকতে পারলাম না। ওই তান্না, আপনার কি মাথার তারটার সব ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। আপনার কি লজ্জা বলতে কিছু নাই, নাকি সব লজ্জা সরম পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে জানতো। এই রাজ, তুই চলে আয় তো এখান থেকে, যত সব পাগলের আড্ডাখানা এখানে। তান্না তখনই একটা কথা বলবে, কিন্তু তান্নাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। তান্না এদিকে রাগে গজ করতে লাগলো। কি, আমাকে ওই খ্যাতটা পাগল বললো? মাথার তার ছেড়ে বললো? ওরে, তোকে তো উচিত শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজেই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সবকিছুর খোঁজ নিয়ে নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন এই কলেজ থেকেই ড্রাগ পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। এখান থেকেই একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগেই হাত করে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার রূপটা পাল্টে নেবে, যাতে ওকে কেউ না চিনতে পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। এখন ড্রাগনকে ধরতে পারেন স্যার, এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতে এই কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময়ে আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। তারপর ফোনটা কেটে দিল। ছেলেটার সাথে কথা বলে তো মনটা খুশিতে মেচে উঠলো। আর একটা মিশনও আমার জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডো, হেড অব দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরেই পুলিশে ধরার চেষ্টা করছিল, কিন্তু সফল হয় নাই, তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগে খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে, আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে, কিন্তু সেটা তো আর আমি হতে দেব না, কারণ তান্না ভালোবাসার মর্ম বোঝে না। তান্না শুধু বোঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহের কলেজের অনুষ্ঠানের। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপকার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে, কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা। এইসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম, আর তখনই তান্হা সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নাই। তোকে এত অপমান করি, তারপরে তুই ব্যাহার মতো কলেজে আসিস? নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তান্হা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আর একটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরেও এই নির্লজ্জের মতোই বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। অবশ্য খ্যাত আমাকে কেউ বলে না, আপনি আমাকে খ্যাত বলেন। আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহে এই কলেজ থেকে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নাই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়েই ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজ ডুবিয়ে দিচ্ছে।
তানহার কথা শুনে মুচকি হাসলাম। মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সেই মানুষটার জন্য সবকিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো, ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কি সিদ্ধান্ত নিলি ভাই? শোন রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আগামী 1 সপ্তাহ কলেজে আসবো না। একেবারে অনুষ্ঠানের দিন আসবো, তারপরও মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস মাহফুজ, তোর সিদ্ধান্ত তোর। এটাতে আমার কিছু বলার নাই। আমি জানি তানহা তোকে অনেক অপমান করে, আমার সামনেই তো তোকে অপমান করে, তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর সব দাঁত কড়া ফেলে দেই। আরে ভাই, টাকা আছে বলেই কি এরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দে তো ওই তানহার কথা। আমারও মাথা খারাপ ছিল, তানহার মায়াজালে ফেসে গিয়েছিলাম। আমি তো বুঝতেই পারি না যে তানহা আমার সাথে প্রতারণা করবে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দেবো। এখন চল ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসা চলে যাই। তারপর দুজন মিলে ক্যান্টিন থেকে খেয়ে নেই। মাহফুজ রাজকে বিদায় দিয়ে বাসা চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করে। একটানা বিকাল পর্যন্ত ব্যায়াম করে। ব্যায়াম করা শেষ হতেই মোবাইলটা বেজে ওঠে। মাহফুজ কল রিসিভ করে। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দেই না। বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করেছো ফোন দিয়ে, না হলে আমি তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো। আমার এই মিশনটা আজ শেষের দিকে। হ্যাঁ, সেটা আমরাও জানি। ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস নাই, তার রেগে বসে আছে। এই রে, পেতনিটা সত্যি তাহলে রাগ করে আছে। আম্মু, আমি ওর সাথে কথা বলবো না। তুমি ওকে বলে দিও যে আগামী সপ্তাহে আমি বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় গিয়ে কথা বলবো। তারপর ফোনটা রেখে দিলাম। এভাবেই দিনটা ভালো মতো কেটে যায়। পরের দিন সকালে কলেজে গিয়ে দেখি মাহফুজ আসে নাই। রাত শুধু একা বসে আছে। কি রে, মাহফুজ তো এত দেরি করে কলেজে আসে না? আসতে তাহলে আজকে ওর হলোটা কি? তান্না রাজের কাছে গিয়ে দাঁড়ায়। কি রে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? রাজ তান্নার কথা শুনে সামনের দিকে তাকায়। তান্নাকে দেখেই অস্বস্তি লাগে, কারণ তান্নাকে রাজ দেখতেই পারে না। আচ্ছা তানহা, তোমার কি কোনো কাজ নাই বলো তো? এই শুধু মাহফুজের পিছনে পড়াচ্ছ কেন? আর তুমি তো ওকে ছোট লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ খবর করছো কেন? সূর্য আজকে কোন দিকে উঠছে আল্লাহ জানে। সূর্য তো পূর্ব দিকে উঠছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর এসব আজেরা প্যাচাল শোনার জন্য আসি নাই। তোর কাছে শুধু জানতে চেয়েছি যে মাহফুজ আসে নাই কেন। আরে মাহফুজ আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছে শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার মাহফুজকে সত্যি ভালোবেসে ফেললে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নাই, কারণ মাহফুজ তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোকের কথা রাখ তোর মাহফুজ। তুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আরে ওই খ্যাতটাকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবে না। আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রত্যেকদিন ধোলাই করি, তো আজকে দেখলাম না, তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কোথাকার। বলেই তান্না সেখান থেকে চলে গেল। রাজ তান্নার কাহিনী দেখে হেসে দিল। আসলেই মাথায় তার সব কাটা তার সেরা আছে। হ্যাঁ, তবে মনটা অনেক ভালো, বিপরীতে দেমাগটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেল। বলে কিনা আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি। আরে ওটাকে তো কোনো মেয়েই পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে থাকে। এভাবে দিনটা কেটে যায়। পরের দিন তান্না কলেজে আসে, বাট আজকেও মাহফুজকে দেখতে পায় না। তান্নার মনে তো একটু খারাপ লাগা কাজ করছে। কিরে, খ্যাতটা কোথায় উধাও হয়ে গেল? কোনো সমস্যা হয় নাই তো আবার? ধুর, আমি আবার ওকে নিয়ে ভাবছি কি জন্য। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবুও কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে? আবার কলেজের চারপাশে একবার চোখ ঘুরিয়ে নেয়। না, কোথাও তো মাহফুজ নেই। তান্না এমন ভাবে চারদিকে তাকাচ্ছে, তখনই লিজা এসে হাজির হয়। কিরে তান্না, কাকে এত খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখি নাই। লিজার কথায় আহতকে উঠি। কই না তো, আমি কত কাউকে খুঁজছি না।
আজ এত কি নিয়ে ভাববো আমি? আমার কিছু কি চিন্তা আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস, সেটা আমি শিওর। তবে আমি কিছুটা আভাস পাচ্ছি। এই দুদিনে দেখতেছি যে মাহফুজ কলেজে আসে নাই, আর তুইও এই 2 দিন কি নিয়ে যেন চিন্তায় আছিস। তার না, তুই যতই মাহফুজকে অপমান করিস না কেন, যতই ভালোবাসার নাটক করছিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে পড়ছে। মাহফুজকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই বলি কি, মাহফুজকে আপন করে নে, দেখবি সুখী হবি। এই লিজা, তোর মাথা কি আসলে খারাপ হয়ে গেছে নাকি? আর এই লিজা, আমি ওই খ্যাতটাকে কখনোই ভালোবাসি নাই, আর বাসবও না। তুই কি মনে করিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমি ওই ছোট লোকটাকে 2 চোখে দেখতে পারি না। সেটা দেখাই যাবে সময় হলে। আমি শিওর যে তুই একদিন তোর এই ভুলটা বুঝতে পারবি আর মাহফুজকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয় বাদ দি, চল ক্লাসে যাই। তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেয়। এদিকে মাহফুজ সমস্ত রকম প্রিপারেশন নেয় মিশনটার জন্য। এই 2 দিন বেশ ভালোভাবে কেটেছে, বাকি দিনগুলো ভালোভাবেই কাটতে থাকে। আরো 2টো দিন মাহফুজের কেটে যায়, কিন্তু অপরদিকে তানহার মনে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। কিছু যেন একটা হারিয়ে ফেলছে সে, সবসময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারে না যে কি হয়েছে তার। 5 দিন পর মাহফুজ কলেজে যায়, তারপর রাদের সাথে আড্ডা দিতে থাকে। তানহা কলেজে এসেই দেখতে পায় যে মাহফুজ এসেছে। মনের অজান্তেই মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে যায়। তানহা বুঝতে পারে না যে মাহফুজকে দেখে তার এমন ভালো লাগা কাজ করছে কেন। তানহা সেখানে বেশি সময় দাঁড়িয়ে না থেকে চলে যায়। মাহফুজ আর রাজ হেসে হেসে গল্প করতে থাকে। জানিস মাহফুজ, তান্না সেদিন তোর কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞাসা করেছিল কেন। এ ভাই, এসব বাদ দে তো, তুই এখন আড্ডা দে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো। আমিও পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করেছে। কলেজের সামনে একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষের চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবাই সামনে বসতে চায় আর আমি ইচ্ছা করে পেছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসেবে তানহার বাবা আসলো, সাথে তানহাও ওর বাবার সাথে আসলো, কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। নেমোখারামি মনে হয় ড্রাগের ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট কর মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশেই তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে বসে আছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থা জানিয়ে দিল। একটু পরেই প্রিন্সিপাল এসে বক্তব্য শুরু করলো। সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আবার ট্রাক লাগে নাকি? নিশ্চয় এখানে গন্ডগোলটা আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভেতর দিকে গেল। প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাকের তো চলে যাওয়ার কথা, ভেতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতেই চিনে ফেললাম, আরে এটা তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখনই চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ড দিলাম, ইউজি টিম, এখনই আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলারদের ধরার। সো কলেজের চারপাশ সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডোর পোশাক বের করে ফেললো। আমি আমার খ্যাত মারবা পোশাক খুলে ফেললাম। পেছন থেকে একজন এসে আমার গায়ে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ড শুনে তো পুরো কলেজে হা করে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কিছু বুঝতে পারছে না। রাজ আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর কমান্ডো টিম পুরো কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথটা হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম মাহফুজ মাহমুদ। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে এখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজেরই প্রিন্সিপাল সাহেব, যিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত একজন শিক্ষক হয়েও দেশ বিরোধী কাজ করতেছেন তিনি। তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর এই যে ট্র্যাকের মধ্যে ড্রাগন বসে আছে, সো আমার মিশন আজকে এখানেই কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশ বিরোধী কোনো শয়তানকে দেখতে পেরেছি। আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। পুরো কলেজ যেন
নিস্তব্ধতা হয়ে গেছে। কমান্ডো টিম, অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। মাহফুজ অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এইসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাহফুজ দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলে। ড্রাগনকে ধরেই মারতে থাকলাম। কিরে ড্রাগনের বাচ্চা, তুই ড্র্যাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্র্যাগ নয়, আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলি রে। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনো বেঁচে আছে, তারা থাকতে তোদের মতো কোলাঙ্গাররা কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকে দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়লো কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য। এখন আমাকে সেই আনন্দটা আবার ফিরিয়ে দিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউথটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলে দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশের এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারি না, এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতেই পুরো কলেজে হাততালির শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব খুশি। তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো মাহফুজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছুই তো মাথাতে ঢুকছে না। মাহফুজকে কেন জানি খুব মিস করে এখন। কয়েকদিন যাবৎ মাহফুজ কলেজ আসছিল না, তাই তো তানহার মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে। তানহা মাহফুজকে যতই ঘৃণা করতো না কেন, এই কয়দিনে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার সাথে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম। রাজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কিনা এরকম ব্যবহার করেছি? এই রাজ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন, আমাকে তুই করেই বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরেই ডাকবি। ওকে ওকে, ঠিক আছে বস। তো বস, আপনি এই সিক্রেট কথাটা আমাকে বলতে পারতেন তো। শুধু শুধু এতদিন ধরে ওয়েট করালি কেন? আমিও তোকে সাহায্য করতে পারতাম, আর সে প্রথম থেকে নিজের পরিচয়টা গোপন করে গেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডো নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয়, আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুইও আমার সাথে প্রথম বন্ধুদের হাত বাড়িয়ে দিলি। জানিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষের কেউ বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর মাহফুজ আর রাজ মিলে বেরিয়ে পড়ে। তানহা নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছুই তো মাথাতে ঢুকছে না। মাহফুজকে খ্যাত ছোটলোক বলে এত অপমান করলাম, ওকে কিনা কি ভেবেছিলাম, আর কি থেকে কি হলো ওর পরিচয়। তানহা কিছুই বুঝতে পারছে না, তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে বাবা রুমে বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ মা, কি জানতে চাই বল। বাবা, মাহফুজ তো একটা খ্যাত আর ছোট লোক। ওকে তো আমি পছন্দ করতাম না, সব সময় অপমান করতাম, কিন্তু আজকে তো কিছু বুঝতে পারলাম না। আর সেই দিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খ্যাত বলছিস? তুই কি শুনতে পাস নাই যে মাহফুজ কি বললো তখন? আরে মাহফুজ হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। এখানে এই মিশনে এসেছিল। আমার কাছে আগে একটা ফোন এসেছিল যে এখানে মাহফুজ আসবে। ওর সমস্ত দায়িত্ব যেন আমি নিই, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার কাছে একটা ফোন এসেছিল। আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কমান্ডো প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করেছিল। আমাকে বললো, যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার কাছে মাহফুজের পরিচয় দিল। তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তোর উপর খুব রাগ হয়েছিল, তাই তোকে চর মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে আমার পায়ের তল থেকে মাটি সরে গেল, কপালে ঘাম জমতে শুরু করে। বাবার এক একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। সেদিন তো কলেজে মাহফুজে কোনো দোষ করেছিল না, আমি ওকে বিরক্ত করেছিলাম। তারপর তোমাকে মিথ্যা বলে পুলিশ আনি, কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে চর মারলে, তখন আমার খুব রাগ হয়ে গিয়েছিল। আমি অহংকারে ফেটে পড়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দিব। তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি, আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু মাহফুজ কি এখন আমাকে মেনে নিবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি, মাহফুজ খুব ভালো ছেলে।
সবার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে, সবাইকে খুব সম্মান দেয়। এই যুগে এরকম ছেলে আরেকটা মেলে না সহজে। আর তুই তো ওর মনটা ভেঙে দিয়েছিস, কারো মন ভাঙলে সেটা সহজে জোড়া লাগে না। হ্যাঁ, যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি, এখানে আমার কিছু বলার নাই। বাবা, আমি জানি যে মাহফুজ আমাকে মেনে নিবে না, কারণ এখন মাহফুজ আমাকে অবহেলা করে চলে। আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না। বলে রুমে চলে যায়, বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এইটা আমি কি করলাম? মাহফুজ এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছা করলেই আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা মাহফুজ করে নাই, বরং মাথা নিচু করে আমার সব রকম অপমান সহ্য করে গেছে। এখন আমি মাহফুজকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি, এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে। বলে কাঁদতে থাকে। একসময় ঘুমিয়ে যায়। এদিকে মাহফুজ বাসায় গিয়ে ল্যাপটপ অন করে, তারপর নেট থেকে ওর আম্মুকে ফোন দেয়। এই আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেক দিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি। তো তোর মিশনে কি অবস্থা? আম্মু, এইটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকেই আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারি না যে কলেজের প্রিন্সিপাল এই ড্রাগ স্মাগলিং এর মতো জঘন্য অপরাধ করছে। শিক্ষকরা যদি এগুলো করতে পারে, তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করেছে, ওকে তো ফাঁসির দড়ি ঝোলানো উচিত। আরে আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গুরু। সমস্ত ড্রাগ তো ওর হাতে দিয়েই পাচার হয়, এটাকে আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আমি আগামী সপ্তাহে চলে আসছি। কোনো টেনশন করো না, এখন ফোন রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজে গিয়ে দেখি রাজ আমার আগেই এসে বসে আছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপর ওর পাশে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচয় হয়ে গেল, সবার সাথেই হাত মেলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দেই নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই কাছে চলে আসলো আর সম্মানও জানাচ্ছে। কি আজব দুনিয়া। রাজার মাহফুজ বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে থাকলো। এদিকে তানহা কলেজে এসেই দেখলো যে মাহফুজ বসে আছে। তানহা মুচকি হেসে দিল, মাহফুজের কাছে এসে বসে বলল, কেমন আছো তুমি মাহফুজ? তানহার এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এইরকম গায়ের সাথে মিশে বসে আছো কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি, তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসেছো, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে এখনো কোনো জায়গা নেই। তুমি আমার আগে থেকে মন ভেঙে দিয়ে বসে আছো। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না, এইসব করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারছি না। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। সেটা সম্ভব নয়, তোমার উপর থেকে সমস্ত বিশ্বাসই উঠে গেছে আমার। তোমাকে এখন আমার একটুও বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছ, এখন আমার থেকে সরে যাও। বলেই উঠে দাঁড়ালাম। তানহা তখনই পায়ে পড়ে যায়। মাহফুজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বলেই কাঁদতে থাকে। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার নাই। এইসব অনেক দেখেছি, আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজনে বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষ কি এই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তাই দেয় নাই, কত কিছু অপমান করেছে, আর এখন যেই না আমার পরিচয় জেনেছে তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। মাহফুজ রে, দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সে ছেড়ে চলে যায়। তান্নাও তো সেটার ব্যতিক্রম কিছু করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চল বাসায় চলে যাই। তারপর দুজন বাসা চলে গেলাম। এভাবে কয়েকটা দিন চলে গেল। তান্না আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দেই নাই। তারপর পরীক্ষার দিন চলে আসলো, কলেজে চলে গেলাম, কিন্তু তান্নাকে কোথাও দেখতে পেলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তান্না তো কখনো দেরি করে কলেজে আসে না, কিন্তু একটু পরেই কলেজে একটা কালো কালারের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতেই পারলাম না, তবে একটু পরেই তো চোখ চড়ক গাছ। আরে এটা তো তান্না। নিজের শরীরের এই কি অবস্থা করছে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো শুকনো কাঠ হয়ে গেছে। তান্না আমার দিকে একবার তাকালো,
চোখের চাহনিতে অসহায় চাপ, কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না। মাথাটা নিচু করে ফেললাম। তারপর তান্না পরীক্ষার হলে প্রবেশ করলো। তারপর রাজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষা শেষ হয়ে গেলে রেজাল্টের পর চলে যাব বাড়িতে। সেই কয়দিন এখানে রাজের সাথে থাকবো। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন। তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নাই। এসব কি? এখন আমি খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছু খেতে পারবো না, পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন এগুলো? আমরা তো সামান্য কিছুর আয়োজন করেছি, বেশি কিছু করতে পারি নাই। প্লিজ, আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের থেকে সম্মানিত না। আমি এখন এতগুলো খাবার কেমন করে খাবো তাই বললাম, কিন্তু কোনো কিছু বলেই শিক্ষকদের থামানো গেল না। জোর করে আমাকে খাইয়ে দিল। তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেলে রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। তখনই তান্না পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গেছে। নিজের শরীরের প্রতি মনে হয় যত্নই নেয় না। হঠাৎ দেখি আমার দিকে আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। হ্যাঁ, কি বলবেন? তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, এই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগে আপনার মিথ্যা প্রেমের মেহনতে বসে গেছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম, আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমার এই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার এই কি হাল করেছেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গেছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার কি হলো? তার না মাহফুজের কথা শুনে শুকনো মুখে একটা স্নিগ্ধ হাসি দেয়। সেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা মাহফুজ, তুমি বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নিব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলছো যে আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো আমার তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর নিজের শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো সেদিন, তখন হয়তো হারিয়ে গেলে আর ধরে রাখতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এটাই হচ্ছে। আমি তখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথা বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন নিশ্চয় তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না। ভালো থেকো। বলে একটা স্নান হাসি দিয়ে চলে গেল। তান্নার কথা শুনে এক পা নড়তে পারলাম না, কারণ ওর শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগলো। সত্যিই তো, আমি তান্নাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখে দিয়েছে। মনে হয় আমার মনটা এখন ওর উপর রাগ করে আছে। তবে সত্যি তান্না অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজেই বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে। এরই মধ্যেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিনে রেজাল্ট বের হবে। আমাকে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথেও অনেকদিন দেখা হয় না, তাই ওদেরকে বলেছি এখানে চলে আসতে। সব মিলিয়ে অনেক খুশি লাগছে। বিকালবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম। তারপর নিজেই তৈরি হয়ে চলে গেলাম পার্কে। গিয়ে দেখি রাজও আসছে। রাজকে দেখে তো নিজেই ফিদা হয়ে গেলাম। আজকে ওকে খুব সুন্দর লাগছে। কি রে রাজ, আজকে তো তোকে হিরো হিরো লাগছে। এই হয়েছে, আর পাম দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন গিয়ে এক জায়গায় বসি। আচ্ছা মাহফুজ, আমার কিন্তু তান্নাকে দেখে অনেক খারাপ লাগছে। তান্না কিন্তু সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। আর ওর শরীরের অবস্থা দেখেছিস? হ্যাঁ, তান্নাকে এখন আমি অনেক ভালোবাসি, তবে কি জন্য যেন ওকে আপন করে নিতে পারছি না। আমি ওকে দেখে তো আমারও অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নিব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ওর যা অবস্থা দেখলাম সেটাতে দুনিয়া থেকেই মনে হচ্ছে হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নে। হ্যাঁ, সেটা দেখবো। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসতেছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকবো। খুব মজা করবো দুজন মিলে। আর তান্নার বাবাকেও তো ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরো অনেক সময় গল্প করলাম। খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসা চলে আসলাম। এভাবেই কেটে গেল আরো 2টা দিন। কালকে কলেজে রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠেছি।
আজকের রাতের জন্য রাতে বিছানায় বসে ফেসবুকিং করতেছিলাম, হঠাৎ দরজায় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি আব্বু, আম্মু আর আমার ছোট বোন যারা চলে এসেছে। আমাকে দেখেই তো পাগলিটা জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাইয়া? হ্যাঁ রে কিউটি, আমি খুব ভালো আছি, তো তুই কেমন আছিস? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে জ্বালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আচ্ছা, যা ইচ্ছা হয় করবি। দেখ তো, বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে রাখছি। মা, বাবা, তোমরা ভেতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা তো একদমই ভুলে গেছিলাম। তারপর সবাই ভেতরে নিয়ে আসলাম। আরে ভাইয়া, হোটেলটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তোর মন মতো সাজিয়েছি। তারপরে যদি বলিস তাহলে আরো ভালো করে সাজিয়ে দিব। না রে ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছুই প্রয়োজন নাই। এখন চল তো, সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেকদিন পর কাছে পেয়ে গল্প যেন থামছেই না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকাল বেলায় সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে দেখি অনেক বড় আয়োজন করেছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে নিশ্চয়ই আমার আর তান্হার বাবার জন্য। কলেজে এতক্ষণে প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনের চেয়ারে বসানো হলো। একটু পরেই কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো, সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানহা গিয়ে স্টুডেন্টের চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাউথ হাতে নিলেন। আজ আমাদের কলেজের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে সমস্ত স্টুডেন্টের মেধা যাচাই করা হবে। ইতিমধ্যে আমাদের কলেজের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকরা লজ্জিত। আমার আগের প্রিন্সিপাল সাহেব ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকে আশা করে না। তবে আজকে এখানে 2জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট মাহফুজ মাহমুদ। মাহফুজ তো একজন দেশের সেবক। আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগকে অ্যারেস্ট করেছে। আমি আর কথা বাড়াবো না, আমি ছাড়া অনেকে আছে কথা বলার। এই বলে মাউথটা রেখে দেয়। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। তারপর কিছু কথা বললাম, সবাইকে উদ্দেশ্য করে কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করে নিলাম। আনোয়ার সাহেব সবকিছুতে আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন হয় নাই। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম, কয়েকজন মিলে বক্তব্য দিলেন। সবশেষে তানহার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেব মাউথটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর প্রথম থেকে 3য় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম, আর এই পুরস্কারটা আমার হাত থেকে নিল রাজ। রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল, যেখানে তান্হা সবসময় প্রথম হতো, আর সে এখন সবার পিছনে। ইতিমধ্যে সবার মাঝে কানাঘোষা শুরু হয়ে গেছে। আমি মাউথ নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবেই হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তান্হা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু ওর চোখে চোখ রাখতে আমি পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারা চোখকে এড়াতে পারল না। কিরে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারার কাছে কিছু বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সবকিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতেই পারছি না। আরে, আমার চেহারা তো অনেক ভালো, তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যারাকে শান্ত করলাম। খাওয়া শেষে বাইরে বের হয়ে আসলাম। তান্হা হঠাৎ করে এসেই আমার পায়ে পড়ে গেল। মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না।
বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। তোমাকে নিয়ে সবসময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই তানহা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়ো বলছি, এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি তোমাকে ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। দূর, আমার ওর অনেক রাগ হয়ে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝটকা মেরে ছাড়িয়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখন এখান থেকে যেতে পারো। তানহা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়ে বাড়িতে জড়ো হয়ে গেল। সারাটা দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বল কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করেছিল, তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমিও যে তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তোমার উপর তো শুধু অভিমান করেছিল, আমার অভিমানটাও ভাঙলে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরেই হসপিটালে পৌঁছে গেলাম। দেখি তান্নাহার বাবা মা ক্যাবিনের বাইরে বসে আছে। রাজার লেজা এক পাশে দাঁড়িয়ে আছে। তান্নাহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। মাহফুজ বাবা আমাকে তোমাদের ব্যাপারে সবকিছু বলেছে। দেখো না, আমার পাগলটা তোমাকে পাবে না বলে কি পাগলাম করেছে। আমি জানি যে তোমাকে তান্হা অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তান্হা তোমাকে খুব ভালোবাসে। সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। বলেই কাঁদতে থাকলেন। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু দেখতেছি। একটু পর অপারেশন রুম থেকে ডক্টর বের হলেন। দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নেই। রোগী বিপদ সীমার বাইরে আছে। যদি সময় মতো না নিয়ে আসতো তাহলে কিছু একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে পারেন রোগীর সাথে। আমি বাদে সবাই ক্যাবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলরা বেরিয়ে আসলেন। মাহফুজ বাবা, তান্হা তোমাকে ভিতরে ডাকছে। ভিতরে চলে গেলাম। তানহা বেডে শুয়ে আছে। আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। তানহা, আই এম সরি, আর কখনো এমন হবে না। তানহা একদম চুপ, কোনো উত্তর নাই। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। তানহার কোনো কথাই নাই। পাশের থেকে একটা সিরিজ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে এটা আমার হাতে ঢুকিয়ে দিব। তানহা এবার মাহফুজের দিকে মাথা ঘুরিয়ে তাকায়। ওইটা হাতে থেকে ফেলে দাও বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিঞ্জটা ফেলে দিলাম। তানহা, আমাকে মাফ করে দাও, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। একবার তো আমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাফ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে আর এখন কিস করতে হবে। এই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যা ভাবতেও পারবে না। বলেই মাহফুজের মাথা টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখল করে নিল। এই পাঠকরা, এখনো এখানে কি করছেন? যান, ভাগেন এখান থেকে। আমার বুঝি লজ্জা করে না? যান, বিয়েতে আসবেন সবাই, আর নিজেরা বিয়ে করে নেবেন। বাকিটা ইতিহাস হয়ে থাকবে, সবাই ইতিহাস থেকেই পড়ে নেবেন।